ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বসে নেই রাজনৈতিক দলগুলো, ইতিমধ্যে প্রচারণাও শুরু করেছে তারা। তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা দিয়ে দেখা দিয়েছে নতুন করে জটিলতা। বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচনে যে পদ্ধতিটি চালু আছে তা পরিচিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নামে। এই পদ্ধতিতে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই নির্বাচিত হন। বাংলাদেশে সংসদ সহ অধিকাংশ নির্বাচনে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতিটি চর্চিত হয়ে আসলেও এখন জামায়াত ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। দলগুলোর দাবি, পিআর পদ্ধতিতে ভোট কারচুপি, পেশিশক্তি এবং কেন্দ্র দখলের সুযোগ থাকে না, হ্রাস পাবে স্বৈরাচার হওয়ার সুযোগও। তবে সবচেয়ে বড় দল বিএনপি সহ তাদের সমমনা কয়েকটি দল এই পদ্ধতির ঘোর বিরোধী। এমনকি এই আওয়াজকে নতুন করে ষড়যন্ত্র হিসেবেও আখ্যা দিচ্ছেন তারা। এছাড়া দলটি পিআর পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের ফিরে আসার ভিন্ন কৌশল হিসেবেও দেখছে। এদিকে বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশ অর্থাৎ প্রায় 54% রাষ্ট্র তাদের আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করলেও বাংলাদেশে এটি গ্রহণযোগ্য বা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। অনেকে এটিকে সুশাসন নিশ্চিতের পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করলেও কেউ কেউ আবারও বলছেন, পৃথিবীর যে দেশেই পদ্ধতিটির প্রয়োগ রয়েছে সে দেশেই শাসনতান্ত্রিক জটিলতা না কমে বরং হানাহানি, বিভাজন, অনৈক্য ও ক্ষুদ্র স্বার্থে লড়াই বেড়েছে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি কতটা যৌক্তিক? এই পদ্ধতিতে নির্বাচন হলে কার লাভ, কার ক্ষতি? এসব নিয়েই রাজকাহনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করি। জামায়াত ইসলামী যেহেতু আসলে পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে এবং খুব সুস্পষ্টভাবে বিএনপি আসলে পিআর পদ্ধতির বিপক্ষে আছে। বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন যে যারা আসলে নির্বাচনে নিজেরা অংশগ্রহণ করে সবকিছু হারাবেন, এমনকি নিজেদের জামানতটাও হারাবেন, তারাই শুধুমাত্র পিআর পদ্ধতি চাইছেন। এছাড়া এটিকে তারা একটি ষড়যন্ত্র হিসেবেও বলছে। তার মানে আসলে জামায়াত ইসলাম কি সেই আশঙ্কার মধ্য দিয়েই যাচ্ছে? ধন্যবাদ ডিবিসি নিউজ, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সহ আলোচক বড় ভাই দুইজন আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আপনি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে পিআর পদ্ধতির আলোচনা তুলে নেয়। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম স্যার অনেক আগেই এটা নিয়ে আলোচনা তুলেছিলেন, কিন্তু আমরা এটা নিয়ে শোরগোল করি নাই। কিন্তু আলোচনা আমাদের ভিতরে ছিল। তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। 1994-এ উনি একটা বই লিখেছিলেন, আনুপাতিক হারে নির্বাচন। এর মাধ্যম দিয়ে আমরা বোঝা যায় যে তত্ত্বাবধায়ক এবং আনুপাতিক হারের নির্বাচনের বিষয়গুলো নিয়ে আমরা আগে থেকেই কিন্তু কাজ করতেছিলাম। কেন পিআর পদ্ধতির নির্বাচন আমরা চাইছি, এর মূল কারণ কি? এটাকে আপনারা প্রকৃত সংস্কার বলেও মনে করছেন? হ্যাঁ, এটা অবশ্যই বাংলাদেশের নির্বাচনী বন্দোবস্তের একটা বড় সংস্কার, সাংবিধানিক সংস্কার। এই ব্যবস্থা আমাদেরকে, প্রতিটা ব্যবস্থারই একটা ভালো দিক এবং মন্দ দিক থাকে, প্রতিটা ব্যবস্থারই। পিআর পদ্ধতিরও কিছু সমস্যা আছে, কিন্তু কোনো জায়গায় যদি, যেরকম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে মদের কিছু উপকারিতা আছে তবে অপকারিতাই বেশি, তার অর্থ এই না যে মদ আপনি খাবেন, তাই না? এই উপকারিতা যেখানে বেশি সেটাকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জায়গায় এসে আমরা বলছি যে বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য হয়। উপকারিতা বেশিটা আসলে কি কারণ? আপনারা আমি এটা বলতে এটারই ব্যাখ্যা দিচ্ছি, সেটাকে সবচেয়ে বড় উপকারিতা মনে করেন? এটা দেখেন, এক নাম্বার হচ্ছে কোনো দল মনোনয়ন বাণিজ্য করতে পারে না। এবং আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের নির্বাচনগুলোতে পলিটিক্যাল প্র্যাকটিস করেন, পলিটিক্যাল ওয়ার্কার যারা বা পলিটিক্যাল লিডার যারা, তাদের চেয়ে ব্যবসায়িক এবং বিভিন্ন পেশার লোকজনের আনাগোনা অনেক বেশি যায় সারা জীবন। হ্যাঁ, আমি বলি, একটু আমাকে বলতে দেন। তো এই যে রাজনীতির প্র্যাকটিস না করে এসে এখানে রাজনীতিতে ঢুকে যাচ্ছে, এরপরে টাকার বিনিময়ে আমি বলছি যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এই মনোনয়ন বাণিজ্যের পথ রুদ্ধ হবে। এরপরে হচ্ছে
ফ্যাসিস্ট হওয়ার পথটা বন্ধ হবে। কেউ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হতে পারবে না। কারণ এর প্রধান কারণ কি, আমি দুইটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। একটা এক্সাম্পল হচ্ছে 2001-এ 4 দলীয় জোট 46.37% ভোট পেয়েছিল এবং তারা জয়ী হয়েছিল। আবার 2008-এ 4 দলীয় জোট 37.61% পেয়েছিল, মহাজোট পেয়েছিল 56.45%। এই জায়গায় এসে দেখেন 4 দলীয় জোট যখন সরকার গঠন করলো, বর্তমান ব্যবস্থায় তারা 213টা আসন পেয়েছে। আবার পিআর পদ্ধতিতে যদি ওটা আপনি কাউন্ট করেন তাহলে তারা পাইতো 139টা। ঠিক একইভাবে 2008-এ মহাজোট যে 56.45% ভোট পেয়ে তারা বর্তমান ব্যবস্থায় কিন্তু পেয়েছে 263টি আসন, কিন্তু পিআর পদ্ধতি হলে 169 আসন পেত। এই যে মানে অসম একটা অবস্থা, এটা রোধ হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সকল ভোটারকে মূল্যায়নের একটা সুযোগ কিন্তু আছে। সকল ভোটার আসনের, সংসদীয় আসনের প্রতিটা ভোটের একটা দাম আছে এবং ভোটাররা তখন মনে করবে আমার ভোটের যেহেতু দাম আছে, এবং জনপ্রতিনিধিরা তখন ভাববে যে আমাদেরকে যেতে হবে। এই যে সর্বজনের অংশগ্রহণ এবং তার ভোটের মূল্যায়ন, এটা এখানে সবচেয়ে বড় হয়। এরপরে যে কোনো কারণেই হোক একটা উপনির্বাচনের প্রয়োজন হয়, কেউ মারা গেলে কিংবা অন্য যে কোনো কারণেই, তাহলে সেই জায়গায় উপনির্বাচনের আর কোনো প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে বড় দলগুলোর যে মানে একনায়কতন্ত্র, এই জায়গা এটা কি হয়, এবং আসলে আপনাদের সবচাইতে বড় শঙ্কার জায়গা যে বড় দলগুলো আসলে সবচেয়ে বেশি বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি, লুটপাট এবং বিভিন্ন ভবন স্থাপন করে যে সমস্ত দুর্নীতির খবর পাওয়া যায়, এগুলো বড় দলগুলোর একচ্ছত্র ক্ষমতার কারণে হয়েছে। আমরা চাই যে এই কালচার পরিবর্তন করে পিআর পদ্ধতি আসলে একক ক্ষমতা গ্রহণের সুযোগটা। আপনি আমাকে যেই হিসাবটি দিয়েছেন আসলে যে নির্বাচনগুলোর 2001-2008-এর, সেই জায়গাটিতেই যদি আমি আসি, আপনারা বলছেন যে পিআর পদ্ধতি হলে হয়তো সেই সময় সেই রাজনৈতিক দলগুলো জয়ী হতো না, অন্যান্য রাজনৈতিক দলের জয়ী হতো, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সংসদে আসন হয়তো আরো বাড়তো। ঠিক একইভাবে আমি যদি আসলে বলি, ভুল না করে থাকি, আওয়ামী লীগের প্রার্থীরাও যদি এবার নির্বাচন করে, সেই সুযোগ যদিও এবারে কম, তারপরেও যদি তারা করে কোনো না কোনোভাবে, তারা যদি 10 থেকে মাত্র 12টিও আসন পায়, তারপরেও তারা 15% ভোট পাবে এবং তাতে করে তারা 45টি আসন পাবে। আপনারা একদিকে বলছেন এখানে ফ্যাসিস্ট থেকে আসলে সরে আসার উপায়, কিন্তু এটা কি আসলে ফ্যাসিস্টকে ফেরত নিয়ে আসার উপায় কি না? মুস্তাফিজুর মিল্লাত বিএনপি আসলে সবথেকে বেশি বিরোধিতা করছে। আমি আসবো আপনার কাছে। আমি একটু মুস্তাফিজুর মিল্লাত আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি কেন এই পদ্ধতি বিরোধিতা করছে? নতুন কিছু আসলে ক্ষতিই বাকি। ধন্যবাদ আপনাকে, সঙ্গে সহ আলোচকদের। খুব জোরালোভাবে পিআর পদ্ধতি নিয়ে এখন চলছে আমাদের আলোচনা, সমালোচনা, এবং আমার ছোট ভাই জামাত ইসলামের শোরা সদস্য, তিনি খুব সুন্দর করে বোঝাতে চাইলেন যে পিআর পদ্ধতিটা খুব জরুরি। এখন দেখেন, ওনারা তো আওয়ামী লীগের সাথেও ছিলেন, জাতীয় পার্টির সঙ্গেও ছিলেন, বিএনপির সঙ্গেও ছিলেন, এখন এনসিপির সঙ্গে তাল মিলিয়ে পিআর পদ্ধতির কথাটা বলছে। এটা যে একেবারেই অবাস্তব একটা বিষয়, এটা কিন্তু উনি বুঝেন, কিন্তু যেহেতু এখন এনসিপির সঙ্গে আছেন, যখন আমাদের সঙ্গে ছিলেন তখন আমাদের কথা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তখন আওয়ামী লীগের সঙ্গে বলছেন, আবার জাতীয় পার্টির সঙ্গে যখন ছিলেন তখন তো যারা একসঙ্গে ছিলেন। যাই হোক, তো এটা আমার মনে হয় বুঝবেন ওনারা আর কি। কারণ পিআর পদ্ধতিতে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ যদি অংশ নেয়, আমরা এখন আওয়ামী লীগকে এলিমিনেট করতে চাচ্ছি। কেউ না, আমরা কেউ চাই না আওয়ামী লীগকে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম প্রধান এটার, এবং এনসিপি, আমরা কেউ কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হোক বা পুনর্বাসন হোক, এটা আমরা চাই না। কারণ তাদের যে দুঃশাসন, অপশাসন এবং তাদের যে দুষ্কর্ম, এগুলি মানুষ আমার মনে হয় মানে যতদিন বেঁচে আছে ততদিনই মনে রাখবে, এবং তাদেরকে ফিরে আনার জন্য যারা চেষ্টা করবে তাদের শত্রু হবে জনগণ। তো এখন পিআর পদ্ধতিতে আমার কাছে কেন জানি মনে হয় একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। পিআর পদ্ধতিটা কথাটা বলার অর্থটাই হলো, আপনি যে একটু আগে উল্লেখ করলেন যে তারা যদি 15% ভোটও পায়, আমি ধরে নেই যাই বলেন না কেন, বড় দুটো দল ছিল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, এবং তৃতীয় হিসাবে জামাত ইসলাম ছিল। এখন বড় দলের মধ্যে বিএনপি, দ্বিতীয় স্থানে আপনার জামাত ইসলাম রয়েছে।
এবং আমাদের সঙ্গে অনেকগুলি এই যে ভাইরা সহ সব যুগপৎ আন্দোলনে অনেকগুলি দল রয়েছে আমাদের সাথে। আপনি দেখেন পিআর পদ্ধতিতে যদি আওয়ামী লীগ, আমি তো মনে করি বড় দল হিসেবে তাদের 20% ভোট আছে এখনো, টু বি অনেস্ট। মানে যারা ঘাপটি মেরে আছে বা ভোট দিছে, অনেক সময় অনেক দিন ভোট দিছে, এরকম লোকজন আছে। তো 20% যদি ভোট পায়, তারা পাশ করবে না একজনও, কারণ সব জায়গায় ফেল করবে, কিন্তু ভোট পাবে 20%। তাহলে এই 20% ভোটে আপনি পিআর পদ্ধতিতে গেলে 60টা আপনার আসন দিতে হবে, এবং 60টা আসনে আপনি তারা বিরোধী দল হবে, প্রধান বিরোধী দল হবে। তারা যদি আপনি পিআর পদ্ধতি অ্যাডপ্ট করেন, ধরে নেন, আমি ধরে নিলাম যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হচ্ছে, তাহলে বিএনপি যদি সরকার গঠন করে সভাপতি মানে হিসাবে, মানে আমি আমার জন্য বলছি না, নর্মালি হিসাব করে দেখা যায় আর কি, যেহেতু আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের ওনারা আছেন, আমরা আছি, সবাই মিলে ঐক্যজোট করে আমরা ইলেকশন করব, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে জনগণ আমাদেরকে দায়ভার দিবে আর কি সরকার চালানোর জন্য। এবং সেখানে আমরা যদি সরকার গঠন করি, পার্লামেন্টে দেখা যাবে যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, যদি পিআর পদ্ধতিতে হয়। তো এটার জবাবটা কি দিবেন আপনি? তো এখানে আমি মনে করছি যে দেয়ার ইজ এ, তার মানে বিএনপি মনে করছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার ফিরে আসার কোনো সুযোগ আছে, এবং সেটা কি আসলে আপনারা তার মানে ষড়যন্ত্র হিসেবে দেখছেন? অফ কোর্স এটাতে বড় ষড়যন্ত্র। হ্যাঁ, আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে আসি। পিআর পদ্ধতি নিয়ে আসলে অনেক আলোচনা চলছে এই মুহূর্তে, এবং এটি আসলে অন্যতম একটি কারণও বলা যায় যে রাজনৈতিক দলগুলোর মাঝে মতনৈক্য জায়গাটি থেকে এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। পিআর পদ্ধতি আমরা শুরুতেও বলছিলাম যে পৃথিবীর প্রায় 100টির বেশি দেশে আসলে পদ্ধতি নিয়ম মেনে করা হয় নির্বাচন, কিন্তু এক এক দেশের জন্য সেটা কিন্তু এক এক রকম। বাংলাদেশের আসলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় আমরা আদৌ কি প্রস্তুত পিআর পদ্ধতিতে নির্বাচন করবার জন্য? বাংলাদেশের সাধারণ জনগণ আসলে এটিকে কতখানি মেনে নেবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক তাদের, বিশেষ করে আমাদের মিল্লাত ভাই যথার্থ বলেছেন। আমি একটা জিনিস বলি, আপনি যেটা বললেন, পৃথিবীতে যে দেশগুলোতে পিআর পদ্ধতি চালু আছে আপনি যদি দেখেন, সেখানে একটা উন্নত গণতান্ত্রিক চর্চা সেখানে প্রতিষ্ঠিত, এবং দীর্ঘদিন ধরে তারা এই পদ্ধতি অনুসরণ করে আসছে, একদিন এটা হয়নি। আমরা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা বলি, আমাদের এখানে যে ইতিহাস, গণতন্ত্র যে যাত্রা হয়েছিল, সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত আমরা এদের জনগণ সরাসরি প্রার্থীর সাথে তাদের যে সংযোগ, এবং ভোটার এবং প্রার্থী তাদের যে একসাথে তাদের সরাসরি সংযোগ এবং দলের প্রতীক, এর সাথেই তারা নির্বাচনে অভ্যস্ত। এখন এই জায়গা থেকে যদি আপনি হঠাৎ করে পিআর পদ্ধতিতে যান, তার জন্য জনগণকেও আপনার প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত সেখানে আবার স্থানীয় নির্বাচন আগে হবে, সেরকম একটি দাবিও আছে। ওইটা পরে বলছি। এরপরে আরেকটা বিষয় হলো যে নির্বাচন কমিশন, যারা নির্বাচন পরিচালনা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত আছে এই সময় পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য। তৃতীয়ত, এই মুহূর্তে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আমাদের দেশে অতীত অভিজ্ঞতায় 50% ভোট কোনো রাজনৈতিক দল পাবে না। তাহলে তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না, ফলে পার্লামেন্টটা হ্যাং হবে। আমাদের এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য যে কথা আমরা বলছি সেটা হবে না। তাহলে এই পিআর পদ্ধতিটা হঠাৎ করে কিভাবে এখানে আসছে? আমরা যদি যেহেতু পৃথিবীর প্রায় 100টি দেশের এই পদ্ধতি করা হয়, যে ধরে নিলাম 100টির মতো সে দেশে আছে, আমি বলছি না তারা করছে, তারা কিন্তু একদিনে এটা করেনি। আজকে আপনি পিআর পদ্ধতির কথা যদি বলেন, তাহলে আমরা যে 90 গণ আন্দোলন করলাম, সেখানেও আমরা নির্বাচন ব্যবস্থাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জামাত ইসলাম যে কথাটা বলল আমার সম্মানিত সহ-আলোচক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এবং সেটা কিন্তু প্রচলিত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে। তারা কিন্তু কখনোই পিআর পদ্ধতি নিয়ে জনগণের সামনে আসে নাই। আজকে যে জুলাই অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু বৈষম্যহীন একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করলাম, অভ্যুত্থান হলো, একটা সরকার ক্ষমতায় আসলো, সেখানে জন আকাঙ্ক্ষা তৈরি হলো সংস্কারের। আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সমর্থন দিলাম। আজকে সেই সংস্কারের যে কথা, আমি তো গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন সংস্কার কমিশনের সাথে প্রথম দিন থেকে আমরা প্রতিনিধিত্ব করছি।
সেখানে তারা যে 5টা কমিশন আমাদের কাছে প্রস্তাব পাঠালো, সেখানে কিন্তু নির্বাচন কোন প্রক্রিয়া হবে সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, যে এটা পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে, যে পদ্ধতিতে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সংসদ বা ক্ষমতায় দলকে পাঠায়, এই পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি। যখন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেই পর্যায়ে আমাদের নতুন একটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্যান্য কয়েকটি দল তারা এই পদ্ধতির কথা আসলো। এখন এই কথাটা যখন আলোচনায় আসছে মাঠ পর্যায়ে, কিন্তু আমি যখন প্রতিদিন ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে যাচ্ছি, তারা কিন্তু এটা নিয়ে কোনো আলোচনায় আসছে না। তাহলে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন করব, সেই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ঘোষণা দিয়েছে। এখন সেই জায়গায় বলছি যে সেই জায়গায় আমাদের দেশের সরকার যে ঘোষণা দিয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবেন এবং কিভাবে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নিয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অবশ্যই। এবং আপনি শেষ করছি যে আমাদের নির্বাচন কমিশনও প্রচলিত ব্যবস্থায় তারা নির্বাচন করার জন্য প্রস্তুত নিচ্ছে, সরকারও তাই। এখন সেই ক্ষেত্রে আমরা সংস্কারের যে দাবিগুলো নিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী বসছি, এখন পর্যন্ত সংবিধানের 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এই দুইটা ছাড়া কোনো রাজনৈতিক ঐক্যমত্যে আমরা আসতে পারি নাই। প্রতিদিন আমরা বসছি, খাওয়া দাওয়া করছি, চলে যাচ্ছি, মিডিয়ার সামনে কিছু কথাবার্তা বলে, এই হচ্ছে সংস্কার। এখন সেই জায়গায় যদি পিআর পদ্ধতি নিয়ে যেখানে সরকারের সাথে বা যারা নির্বাচন করবেন সেই জায়গায় ঐক্যমত্যে আমরা না, আর এই যে 3 মাস পরেই আপনার তফসিল দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেখানে কি করে আপনি পিআর পদ্ধতি নিয়ে এই ধরনের আলোচনা করে নির্বাচনকে অস্থিতিশীল করা কিংবা একটা বিশৃঙ্খলার দিকে রাস্তা চলে যাচ্ছে। জি, এমরুজ্জামান মিল্লাত, অতীতে আমরা দেখেছি যে কেউই আসলে 51% বেশি ভোট পায়নি, তাই অনেকেই ধরে নিচ্ছেন যে এককভাবে এই পদ্ধতিতে জয়লাভ করে আসলে সরকার গঠন করাটাও যথেষ্ট কঠিন হবে। কিন্তু আসলে পিআর পদ্ধতি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে আছে, সেই জায়গাটিতে পার্লামেন্টে এক ধরনের ইতিবাচক ভারসাম্য থাকবে, সেটি আসলে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে, কিংবা যেখানে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তারাও সেটি বলছে, সরকারেও আসলে সেটি প্রতিফলিত হয় সেই ভারসাম্য। তাহলে আসলে ক্ষতি কি? বিএনপি কেন তাহলে মেনে নিতে চায় না? আমি আপনার উত্তর নিয়ে বিরতি নিতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। এমরুজ্জামান মিল্লাত, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, নতুন ব্যবস্থায় যদি আসলে পার্লামেন্টে একটা ইতিবাচক ভারসাম্য থাকে কিংবা সেটা যদি সরকারের প্রতিফলিত হয়, সেক্ষেত্রে আসলে বিএনপির ক্ষতিটা কি? প্রতিফলিত হওয়ার সম্ভাবনাই নাই, কারণ এটা এই মধ্য এশিয়ায় এটা কোনো সম্ভাবনা নাই পিআর পদ্ধতিতে নির্বাচন করে আপনি এটাকে সাস্টেনেবল করবেন, এটার অবস্থা নাই। দেখেন, আমেরিকা, ইংল্যান্ড সর্ববৃহৎ বা মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, তাই না? তাদের এখানে পিআর পদ্ধতি আছে? নাই। আমার বাংলাদেশে আপনার একটা ক্যান্ডিডেটকে মানুষ তাকে যাচাই বাছাই করে যে একজন কে দাঁড়াইছে, যে ঠিক আছে আপনি দাঁড়াইছেন, আমি দাঁড়াইছি, আমাদের যে অবস্থান, আমাদের কর্মকাণ্ড, আমাদের বিহেভ, আমরা কি করতে পারবো জনগণের জন্য, আমরা এলাকার কি উন্নতি করতে পারবো, এগুলি সব বিবেচনায় এনে কিন্তু ভোটটা দেন। তখন পিআর পদ্ধতিতে হলে পরে এই ভোটটা এটা হবে না। পিআর পদ্ধতিতে হলে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই। তাহলে এমন প্রস্তাব তারা রাখতে পারে যে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই, ঠিক আছে, মার্কাগুলি দিয়ে দিল, যারা যারা ভোট মার্কায় দিয়ে দিল সেই মার্ক অনুযায়ী হবে, কারণ কে কোথায় থেকে এমপি হবে তো বলা যায় না। কিন্তু এমরুজ্জামান মিল্লাত, যেটা বারবার অন্য রাজনৈতিক দল বলার চেষ্টা করছে, বিএনপি একটি বড় দল, তারা সরকার গঠন করবে, তারা নিশ্চিত, সে কারণে কোনো ব্যবস্থাতেই যাতে ছোট দলগুলো সংসদে আসতে না পারে, সে কারণে কি আপনারা এই ষড়যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করছেন? নিশ্চয়ই আমরা জেনুইন একটা নির্বাচন চাই, নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই, এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে পরে দেখবেন ভালো লোকগুলি বেরিয়ে আসবে। নট নেসেসারি যে আপনার বিএনপি ক্ষমতা, এটা কিন্তু বলছি না আমি, কিন্তু আর বিএনপি 2/3 মেজরিটি পাবে এটাও কিন্তু আমি বলছি না। এবারের ইলেকশনটা খুব মানুষ যাচাই বাছাই করেই দিবে, এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে 29টি দল আছে, তাদেরকেও আমাদের প্রোভাইড করতে হবে। তারপরে আপনার ধরেন একটা ভালো শক্ত বিরোধী দল থাকবে, নতুন একটা দল গঠিত হয়েছে, তাদেরও একটা হয়তো পার্টিসিপেশন আপনাদের আসন কমে যেতে পারে পিআর পদ্ধতিতে হলে, সেই ক্ষতির সংখ্যাও কি আপনারা করছেন? সেই ক্ষতির সংখ্যায় হলেও তো আপনার বিএনপি সরকার গঠন করবে আপাত দৃষ্টিতে দেখা যায়, কিন্তু আমার মনে হয় না সেই সংখ্যার কারণে। আমি ঠিক
এই পদ্ধতিটা মানে আমাদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান বিএনপির জন্য না, বাংলাদেশের জন্য না প্রযোজ্য নয়, এবং মধ্য এশিয়ার জন্য প্রযোজ্য নয়। আপনার নেপাল কিন্তু এই পদ্ধতি গ্রহণ করেছিল, বারবার পার্লামেন্ট ভেঙে গেছে আর কি, এটাকে সাস্টেনেবল হয় নাই। কিন্তু এই যে ছোট দলগুলোকে বারবার বলা হচ্ছে তারাই আসলে এই পদ্ধতি চাইছে। আমার হওয়া উচিত কি জানেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, এখন সংস্কারের মধ্যে থাকা উচিত যারা 5%-এর নিচে ভোট পাবে তাদের নিবন্ধনই থাকা উচিত না, তারা কথাই বলা উচিত না। একটু এই জায়গাটিতেই আমি আসি, ছোট দলগুলো লাভবান হবে সেটি একটি বড় সংখ্যা আছে, যে এই পদ্ধতিতে 1% ভোট পেলেও আপনারা সংসদে মানে যারা ছোট দল তারা 3টি করে আসন পাবেন। তার মানে যদি তারা 10% ভোট পান তারা 30টি আসন পেয়ে যাচ্ছেন। তার মানে ছোট দলগুলিরই লাভ এখানে সবচেয়ে বেশি। আমি যদি জামাতের লাভের অঙ্কের দিকে তাকাই, সেখানে আনুপাতিক নির্বাচন হলে জামাতে বাড়তি আসন পাওয়ার এক ধরনের সুযোগ থাকবে। জামাত যদিও সেই সংখ্যাটি কি বারবার নাকচ করছেন, প্রচলিত নির্বাচনে অংশ তো নিয়েছেন আপনারা দীর্ঘদিন ধরে, তাহলে হঠাৎ করে এখন এই পদ্ধতির পরিবর্তন কেন আপনারা চাইছেন? সেই যে বাড়তি আসনগুলো পাবেন সে কারণে? না, থ্যাংক ইউ। আপনি নিজেই বলেছেন যে পৃথিবীর প্রায় 100টা দেশে পেয়ার পদ্ধতি চালু আছে। তাহলে আমার জানা মতে 91টি দেশে এটা চালু আছে, এক এক দেশে এক এক স্টাইলে চালু আছে, বিভিন্ন দেশে এটার পদ্ধতি আলাদা। এই 91টি দেশের ভিতরে জার্মানি আছে, সুইজারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, তারপরে ফিলিপাইন আছে, জাপান আছে, সাউথ কোরিয়া আছে, এখানে অনেক জায়গায় এগুলো আছে। সেখানে সাস্টেইনেবল ডেমোক্রেসি কিন্তু এখানে হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি ধরি, এই 54 বছরে আমাদের গণতন্ত্র তো এই সিস্টেমে এফপিটিপি সিস্টেম, যেটা ফার্স্ট পাস্ট দ্য পজিশন, এই সিস্টেমে WTA সিস্টেমে কি হয়েছে, নির্বাচন হয়েছে। 54 বছরে কি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? কিন্তু ডক্টর বারবার কি হয়েছে, বারবার বলছেন যে আপনারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। আমি একটু আপনার সাথে যুক্ত করি, জামায়াত কিংবা ইসলামপন্থী দলগুলো এককভাবে কখনোই আসন ভিত্তিক নির্বাচনে ভালো করতে পারেননি। 96 নির্বাচনের দিকে যদি তাকায়, আপনারা মাত্র 3টে আসনে জিতেছেন, ইসলামী ঐক্যজোট 1টা বা 2টা আসনে জিতেছে। আপনাদের জনপ্রিয়তা কম, আসন ভিত্তিক নির্বাচনে আপনাদের আসন পাওয়ার সুযোগ কম, সেই কারণেই পদ্ধতি চাইছেন। মানুষের জীবনে উত্থান পতন থাকে, তো জনপ্রিয়তা কম ছিল এক সময়, এখন যদি জনপ্রিয়তা বাড়ে এতে তো তটস্থ হওয়ার কোনো কিছু নেই। আমি একটা বিষয় খুব আগের আলোচনা থেকে বলতে চাই, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এই দেশে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে নির্বাচনে না আসতে দেওয়ার ব্যাপারে সবাইকে ঐক্যমত হতে হবে। তাহলে আওয়ামী লীগ কি বিরোধী দল হবে না সরকারি দল হবে, কত পার্সেন্ট ভোট পাবে, এই আলোচনা আমাদের কাছে পর্যন্ত নির্বাচনও হবে না। এটা করতে হবে, কারণ যারা বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করলো, যারা 30,000 মানুষকে আহত করলো, যারা বাংলাদেশের টোটাল ডেমোক্রেসিকে ধ্বংস করলো, তাদেরকে আপনি পানিশমেন্ট হিসেবেও তো দুই টার্ম মানে সাইড লাইনে বসায় রাখতে পারেন। এটা তো খেলায় মানে পানিশমেন্ট আছে, আপনার দেশের জনগণ তো এটা দিতেই পারে। এরপরে হচ্ছে ভাই বলেছেন যে বিএনপির সাথে আমাদের সম্পর্ক, বিএনপির সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের নেতারা বিএনপির, এই যে কিছুদিন আগেও ম্যাডামও গিয়েছিলেন, তারেক রহমান সাহেবও বিদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমাদের নেতারা যে বক্তব্য দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠার কথা এসেছিল তখন কিন্তু বিএনপি বিরোধিতা বলেছিল, যে কিন্তু তার পরবর্তীতে সে এটার সাথে একমত হয়েছে। আমি এখন এখানে লাইভে বলতে চাই যে ওয়ান্স আপন এ টাইম বিএনপিও বলবে বাংলাদেশে পেয়ার পদ্ধতি প্রয়োজন, হয়তো এখন বলছে না। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে, বাংলাদেশের সেনা বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে, 3টা জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে। তার মানে গণতন্ত্রকে সুসংহত করার জন্যই আপনার পেয়ার পদ্ধতিটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে আপনি যে ভোটটা করবেন, জাতীয় নির্বাচন করবেন, এই জাতীয় নির্বাচনে আপনি যদি যে বেশি ভোট পাবে সে বিজয়ী হবে, তাহলে কি হবে? থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে লালমনিরহাটে, এবং পুলিশকে মেরে পিটায়ে একবারে আহত করে নিয়ে চলে যাচ্ছে। এই অবস্থায় আপনার পুলিশ সারা বাংলাদেশে নির্বাচনের সাথে একটা বড় সম্পর্ক প্রশাসনের, তারা কিভাবে ব্যালট বাক্স পাহারা দেবে, আমরা সেই সংস্কারও চাচ্ছি। এবং দুর্ভাগ্যজনক যে বিএনপির সালাউদ্দিন সাহেব খুব মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দিলেন যে জুলাই গণ অভ্যুত্থানকে এটা মানে সংবিধানে নেওয়ার সুযোগ নেই, এটা ইমোশনকে জায়গা দেওয়ার সুযোগ নেই। তাহলে এতগুলো মানুষের রক্ত, তাহলে উনি জুলাই গণ অভ্যুত্থানের কারণেই তো উনি বাংলাদেশে আসছেন। ইলিয়াস আলীরা তো ফিরতে পারেন নাই, কিন্তু উনি তো ফিরে এসেছেন। এই রক্তের দাম তো ওনাদেরকে দিতে হবে। এই ছাত্র জনতার দায় যদি ওনারা না নেন, তাহলে ওনারা মূলত এই গণ অভ্যুত্থানের সাথে কি করতেছেন, মানে আমি জানি না ওনাদের এই পলিসি কিভাবে হতে পারে।
আমি মনে করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ থেকেই হতে হবে। বাংলাদেশের রাজনীতি অন্য কেউ শিখাই দেবে আর সেখান থেকে সে বাংলাদেশের রাজনীতি হবে, এটা কখনো হওয়া উচিত না। এই কারণে আমরা বলছি যে আসেন আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থাটা দেন। স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় তাহলে সিইসি সহ নির্বাচনের যতগুলো স্টেক হোল্ডার আছে তাদেরকে আমরা কি করতে পারবো, টেস্ট করতে পারবো তাদের সক্ষমতা। সেই সময় কি আসলে আছে অবশ্যই বা আছে, সেই সময় অবশ্যই আছে। বাংলাদেশে আমরা কি আছে ঐক্যমত কিনা হলে এটা আপনাদেরকে অন্য কেউ নির্বাচন করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছে? না না না, শুধু আপনার উনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে এটা সংবিধানে সংযুক্তি করার কোনো অবকাশ নাই আর কি, কোনো প্রয়োজন নাই আর কি। মানে তাহলে ওই আমরা বলি না 91 অভ্যুত্থান হয়নি, 91 অভ্যুত্থান হয়েছে। 91 আপনার স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। 91 এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে মিল্লাত ভাই। না শুনেন না, আপনি বলতে পারেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এটা কোনো তুলনা নেই। লেট মি স্পিক। এখানে 1400 মানুষ নিহত হয়েছে। আপনার 91 অভ্যুত্থানের বিষয়টি উনি খুব লাইট নিয়েছেন। এখন অভ্যুত্থান মানে আমরা 24 অভ্যুত্থান, তো এগুলি তো আমরা জানি কেন হয়েছে। তো যেহেতু 91 অভ্যুত্থানও তো লেখার জন্য আমরা বলি না যে সংবিধানে লিখতে হবে। সংবিধানে আছে 71-এ আমরা স্বাধীন করেছি, দেশ স্বাধীন করেছি, দেশের তখন তো 30 লক্ষ লোক জীবন দিয়েছে, তাই না? সো ওইটার সঙ্গে ওই জন্য ওইটাকে তুলনা করে উনি বলছেন যে এগুলি আসলে তো লেখার কোনো কিছু নাই। যে 24-এর অভ্যুত্থান এটা আমরা যেমন 91 অভ্যুত্থান বলি, 91 কিন্তু 6 তারিখে আপনার কিন্তু ইয়ে হয়েছিল। 6 তারিখের কথা কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা 5ই আগস্ট বলতেছি। তো এটা মানে এগুলি হলো বিতর্ক, এত বড় রেভলিউশন যদি আপনারা মূল্যায়ন করতে না পারেন তাহলে জাতি ভাই রেভলিউশনটা আপনারা করেন নাই, সবাই রেভলিউশন সবাই মিলে করেছে। এটা বলেন এটা কেন বলেন আপনি? আপনারটাও মূল্যায়িত, রেভলিউশনটা 18 কোটি মানুষের 17 বছর। আর ভাই আপনারা তো পালায়ে তাল পান নাই, আপনাদের মানে আমাদের আপনাদের সবাইকে তো মানে যেভাবে মারধর করেছে, গুলি করেছে, হত্যা করেছে, আমরা এই 17 বছর ধরে করি না এটা। তো আপনার তো এটাকে দিব না কেন? আমরা তো 17 বছর এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার সুযোগ তো আসলে আগস্টে দিয়েছি। অভ্যুত্থানকারীদেরকে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য জুলাই বা আগস্টেই এটা হয়েছে তা কিন্তু না, এটাকে 17 বছর ধরে টেনে নিয়ে এসে জুলাই আগস্ট হয়েছে। আমি মিজানুর রহমান, এই যে দলগুলোর জনপ্রিয়তা কম তারা আসলে বারবার এই পিআর পদ্ধতির দাবি করছে, সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই দাবিটাকে আপনি কতখানি যৌক্তিক মনে করেন? কিংবা আসলে এই যে কার লাভ কার ক্ষতি খোঁজার চেষ্টা করছি আমরা, সেখানে আসলে পুরনো রাজনৈতিক দলগুলোর লাভ বেশি, নতুন যারা রাজনৈতিক দল আছে তারাও কোনো না কোনোভাবে তাদের নিজেদের অবস্থানকে আসলে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেখে এই পদ্ধতি চাইছেন বলেও কি আপনি মনে করেন? আমি আপনার উত্তর নিব। আমরা আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, জি25 মিত্র রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 মিত্র রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা বাড়ছে, বৈরিতাও বাড়ছে, উত্তেজনাও বাড়ছে। এই পদ্ধতিতে আসলে যে ভোটের হিসাবটি হয় সেইটি আসলে এই পদ্ধতিতে যদি আমরা নির্বাচনে যাই সেই ক্ষেত্রে ভোটের হিসাবেও যে আসলে পাল্টে যেতে পারে সেই চিন্তা রাজনৈতিক দলগুলো কি করছে? না, আমি কিন্তু মানে পিআর পদ্ধতি নিয়ে আমি প্রথমেই বলেছি বিস্তারিত। সেই জায়গাটা আমি আপনাকে একটা পরিসংখ্যান দিয়েছি যে অতীত অভিজ্ঞতায় কোনো রাজনৈতিক দলই 50% ভোট পাবে না, এককভাবে পাবে না। ফলে এই পিআর পদ্ধতির নির্বাচনে যাওয়ার অর্থ হলো যে একটা হ্যাং পার্লামেন্ট তৈরি হওয়া এবং সেখানে সরকারের স্থায়িত্ব হবে না। দ্বিতীয়ত হলো যেটা যে বাংলাদেশের মানুষ এক হচ্ছে দলের প্রতীক, দ্বিতীয় হচ্ছে ওই এলাকায় যিনি নির্বাচনে প্রার্থী হবেন তার যোগ্যতা, তার মাপকাঠি যাচাই বাছাই করে তারা একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে অভ্যস্ত। কিন্তু আবার এই পদ্ধতিতে দুর্নীতি কমবে সেটিও তো আসলে অন্যান্য দেশে এখন আপনি বলছেন যে দুর্নীতি কমবে, দুর্নীতি তো আলাদা একটা সত্তা, তার তো নির্বাচনকে ঘিরে আসলে যে দুর্নীতিগুলো হয়, নির্বাচনকে ঘিরে আপনি যদি বলেন যে পিআর পদ্ধতিতে ইলেক্টেড হলো ধরেন সংখ্যানুপাতে আপনি হয়তো মানে 3% বা 10% বা কেউ হয়তো 20% আপনি ভোট পেয়ে সেই অনুযায়ী আপনি এমপির মনোনয়ন দিলেন, কিন্তু সেটা দেবে কে? দলের প্রধান বা দলীয় ফোরামে আলোচনা করা হয়। তো আপনি যদি দেখেন যে আমাদের দেশে পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়, সেখানেও তো দল যে প্রক্রিয়ায় দেয় সেই প্রক্রিয়া নিয়েও তো নানান প্রশ্ন আছে। তো যখন আপনি নির্বাচনে একটা মানুষকে ছেড়ে দিচ্ছেন আগেই, সে তার যোগ্যতা নিয়ে জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করছে, পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই প্রার্থী ওই এলাকায়
ও গণমানুষের সাথে সংযোগ করে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে, এর ভিত্তিতে সে নির্বাচন করে। আর পিআর পদ্ধতিতে প্রার্থীর সাথে তো ভোটারের কোনো সংযোগ থাকে না, ফলে আমরা দল নির্বাচিত করে, এবং দল যে পরবর্তীতে, এটা তো একেবারে একনায়কতন্ত্রের একটা চূড়ান্ত জায়গা। দল যাকে মনোনয়ন দেবে সেখানে যে মনোনয়ন বাণিজ্য হবে না, অযোগ্য ব্যক্তিরা যাবে না, ভোটারের সাথে তার সম্পৃক্ত থাকবে না, ব্যবসায়ীরা যাবে না, কালো টাকার মালিকরা যাবে না, এর নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? সেই জন্য বলছি যে পিআর পদ্ধতিতে যদি আপনি যেতেও চান, উন্নত গণতন্ত্র চর্চা পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে আছে, এবং সেখানে পিআর পদ্ধতি এক এক দেশে এক এক আঙ্গিকে ধরন আছে। বাংলাদেশে যেতে হলে প্রথম আপনাকে নির্বাচন কমিশনকে ওই প্রক্রিয়ায় যাওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, উপযুক্ত আনতে হবে। দ্বিতীয়ত হলো জনগণকে অভ্যস্ত করতে হবে। এই দুইয়ের সমন্বয় ছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সংস্কার হচ্ছে নানান বিষয়ে, আর আজকে আমরা এখানে এসে জনগণের প্রত্যাশার বাইরে আমরা পিআর পদ্ধতি নিয়ে সময় ক্ষেপণ করছি। আমি এই জন্য বলছি যে যেহেতু সরকার দায়িত্বে আছে, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী 5টা সংস্কার প্রস্তাব আমাদেরকে দিয়েছে পলিটিক্যাল পার্টিকে, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নিয়ে যদি প্রথম থেকে আলোচনা হতো তাহলে এটা যাচাই বাছাই করার দরকার ছিল, জনগণের সাথে মতামত নেওয়ার দরকার ছিল। এবং আপনি বলেন এই যে 10 মাস চলে গেল, রাষ্ট্রকে তো প্রস্তুত করতে হবে, জনগণ এবং রাষ্ট্র বা সরকার তারা তো এই পদ্ধতিতে নির্বাচনের দিকে ধাবিত হবে। সেই প্রক্রিয়ায় না যে আপনি যদি 3 মাস পরে বা 2 মাস পরে আপনার এখন তফসিল দিতে হবে, যদি ফেব্রুয়ারিতে আপনি যান, তাহলে সেই জায়গায় কি করে এই 2-3 মাসের মধ্যে একটা অনভ্যস্ত পরিবেশে আপনি এই ধরনের নির্বাচন দেওয়ার অর্থ হলো একটা বিশৃঙ্খলা তৈরি করা। জামাত ইসলামী তো যথেষ্ট পুরনো একটি রাজনৈতিক দল, জামাত ইসলামী কেন এই সমস্যাগুলো বুঝতে পারছে না? ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে বাংলাদেশে দুর্বল অস্থিতিশীল সরকার গঠিত হতে পারে, সরকার বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে যেতে পারেন এবং সাংবিধানিক স্থবিরতাও সৃষ্টি হতে পারে। জামাত ইসলামী তো যথেষ্ট পুরনো রাজনৈতিক দল, তারা কি তাহলে এটি বুঝতে পারছে না শুধুই নিজেদের আসন রক্ষার স্বার্থে? না, এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি দেখেন গত 3 টার্ম যে যারা সরকার গঠন করেছে তারা তো দেশের জনগণকেই মানে নাই, তারা তো দেশের মানে ভিন্ন দেশ থেকে একটা রাষ্ট্র পরিচালনা, ভিন্ন দেশ থেকে আমাদের বিচার ব্যবস্থাকে রায় দিতে বলা হয়েছে, একজন মেসেজ পাঠিয়ে দিয়েছে, এটা ট্রাইব্যুনাল লিখে দিয়ে দিয়েছে। আমরা এটা মনে করি না, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হবে এটার মাধ্যম দিয়ে, এবং এটার মাধ্যম দিয়ে গণতন্ত্র চর্চার একটা প্রতিযোগিতা তৈরি হবে। এটা প্রতিযোগিতা। আমি আরেকটা জায়গায় খুব স্পষ্ট করতে চাই, পার্লামেন্ট মেম্বারদের দায়িত্ব কি আর স্থানীয় সরকারের দায়িত্ব কি। বাংলাদেশের রুট পর্যায়ে জনগণের নেতা হবে আমার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার। তারা বাংলাদেশের জনগণের সমস্ত সমস্যার সমাধান করবে, ওনারা আইন প্রণয়ন করবেন, দেশের পলিসি তৈরি করবেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশ পরিচালনার দায়িত্বটুকু পালন করবেন। সেখানে যদি ওনারা কি করেন একবারে ইউনিয়নের পর্যন্ত সমস্ত কাবিখার মাল পর্যন্ত নিয়ন্ত্রণ করেন, এবং রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার নিয়োগ বাণিজ্য করেন। এটার মাধ্যম দিয়ে এমপিদের যেখানে কাজ নেই তিনি যে খামাখা ওইখানে একটা মানে অন্যায় কাজ করার সুযোগ পান, এবং প্রতিটা জায়গায় কমিশন বাণিজ্য হয়। এই সংসদ সদস্যরা তখন কমিশন বাণিজ্যতে লেগে যায়। আপনি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেন, কোনোভাবেই কি আসলে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? কালো টাকা ছিল না, বাংলাদেশের এমন কোনো নির্বাচন হয় নাই যে কালো টাকা বিহীন নির্বাচন হয়েছে। হুন্ডা, গুন্ডা, মাসল, এই যে কালো টাকা, এইগুলোর থেকে বাঁচার জন্য এই ব্যবস্থায় যদি আবারো আওয়ামী লীগ কিংবা ফ্যাসিজম ফিরে আসে, আওয়ামী লীগকে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে আমরা মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে আপনারা নির্বাচন চান। জুলাই সনদ ঘোষণা করতে হবে, এই শহীদদের বিচার করতে হবে, আহতদের পুনর্বাসন করতে হবে, এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। যাদের অনেকগুলো দাবি দেওয়া জামায়াত ইসলামের, এই সবকিছুর পরে তারা পিআর পদ্ধতিতেও নির্বাচন চাইছেন। তারা চাচ্ছে, তারা বুকার স্বর্গে বাস করতে চাচ্ছে। আমার সরি টু সে, কারণ হলো মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপি সম্ভবত সরকার গঠন করতে যাচ্ছে, কারণ এখন আওয়ামী লীগ নাই, বড় একটি দল নাই, বিএনপি। সরি একটু বলি, বিএনপি মনে করছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে, আর কি যতদিন যাবে জনপ্রিয়তা কমে যাবে। অন্যায় কাজে আমার কাছে এই পদ্ধতিতে নির্বাচনে এককভাবে জয়ী হওয়ার পথটাও আপনাদের কঠিন হবে, সে কারণে আপনারা এটা চান না। আপনার না, এককভাবে তো আপনার আমি যে কথাটা বলছি আর কি, যে ওনারা যে আমি একটা কথা বললাম ছোট ভাইকে, যে ওনাদেরকে
যে কোনো অবস্থাতেই মানে যাতে করে প্রধান বিরোধী দল না হতে পারে, পিআর পদ্ধতি আমার কাছে মনে হয় এটি একটা ষড়যন্ত্র। এবং উনি যে ষড়যন্ত্রের সঙ্গে পা দিয়ে সুর মিলাচ্ছেন, তাতে কিন্তু তাদের জন্য ক্ষতি হচ্ছে আর কি। এবং এই একটা করে যে তারপরে যে কতগুলি ধারাবাহিকতার কথা বললেন আর কি, যে পিআর পদ্ধতি করতে হবে, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপরে বিচার করতে হবে, তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফ্রি করতে হবে, মানে এগুলি একটার পরে একটা এসে ওনারা 4-5 বছর এখন তো মজা পাচ্ছে আর কি। এখন তো ধরেন এনসিপি জামাতি সবকিছু করছে, মাঝে মাঝে বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপির দোষ হচ্ছে, তো এখন ক্ষমতার স্বাদ পাচ্ছেন আর কি। তো এখন আমার কাছে মনে হয় এই যে জাপানে যেমন পিআর পদ্ধতি আছে, দেখেন জাপানে একটা এমপির সঙ্গে আমার মানে প্রায় কথাবার্তা হয় জাপানিদের সঙ্গে। তো এই একটা এমপি তার এলাকার লোকজন যে চিনেই না, কিন্তু আচ্ছা চিনে না, কিন্তু আমাদের দেশ তো জাপান না, আমাদের চিনতে হবে কোন লোকটা কি খাচ্ছে, কোন লোকটার কি প্রয়োজন, সেগুলি কিন্তু আমাদের দেশ ওই পর্যায়ে যায় নাই যে আপনি একদম সকলে সরকার থেকে, স্থানীয় সরকার পারবে না, সরকার থেকে একদম আপনার সরকার থেকে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সমবন্টনের মাধ্যমে কিন্তু জাপান বন্টন করে দেয় ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক সমবন্টন করলেও চলবে না, কতগুলি জায়গা আছে আপনার খুবই মানে আনডেভেলপড, সেখানে বেশি বরাদ্দ দরকার। তাহলে আসলে জামাত ষড়যন্ত্র করছে নাকি তারাও ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে? কেন বারবার তারা ফাঁদে পা দিচ্ছে? কারণ পিআর পদ্ধতিতে আরেকটা জিনিস বলি আমি শেষ করি। পিআর পদ্ধতিতে গেলে পরে আপনার যে ওনারা যে বলে একনায়কতন্ত্র সৃষ্টি হওয়া, পিআর পদ্ধতিতে গেলে বরঞ্চ ওনার সঙ্গে আমি একমত যে পিআর পদ্ধতিতে গেলে পরে একনায়কতন্ত্র মানে পূর্ণাঙ্গ হবে আর কি। কারণ আপনি তো নিজে ভোটে দাঁড়ায় আপনি জনগণের রায় নিচ্ছেন না, আপনি একজনের রায় নিচ্ছেন। ডক্টর আব্দুল মান্নান কেন তাহলে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছেন? আসলে ভাইরা আওয়ামী লীগ বেঁচে থাকুক এটাই চাচ্ছেন। আওয়ামী লীগ বেঁচে থাকবে, পিআর পদ্ধতি হলে বেঁচে থাকবে, মানে না পিআর পদ্ধতি হলে পরে বেঁচে থাকবে এটার মাধ্যম দিয়ে, কারণ এটার মাধ্যম দিয়ে আপনাদের দেখেন নিষিদ্ধ তো করতে আপনাদের করেছিল তাই না, সারা জীবনের জন্য নিষিদ্ধ করেছিল, আপনাদের হয়েছে, আবার আমাদের এই দেশের জনগণই আমাদেরকে সেই লিগ্যালিটির জায়গায় নিয়ে গেছে। আপনারা এটা বুঝতে হবে, এটা মানে আননেসেসারি তর্ক করলে তো হবে না, আপনারা জিনিসটা বুঝতে হবে। আপনাদের নিষিদ্ধ করেছিল, আমরা তো এটার কি অভিবাদন জানাইছি নাকি প্রটেস্ট করেছি? আমরা প্রটেস্ট করেছি, এবং আপনারা নিষিদ্ধ করে কিন্তু আপনি রাখতে পারেন, আপনি আওয়ামী লীগকে রাখতে পারবেন। আচ্ছা আপনি স্বতন্ত্র কন্টিনিউ করবেন, স্বতন্ত্র কি করবেন? মনে করি স্বতন্ত্র। ধন্যবাদ মিজানুর মিল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি জি25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।